আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদের সালোক সংশ্লেষ পদ্ধতি সম্বন্ধে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। খুব দ্রুত গতিতে সালোক সংশ্লেষের পদ্ধতি এবং তার তাৎপর্য বা উপকারিতা বা গুরুত্ব সব আমি আলোচনা করে দিয়েছি। এখন তোমাদের প্রশ্ন উত্তর প্রান্তিকসের বই থেকে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে প্রান্তিকসের বই, সেই প্রান্তিকসের বই থেকে তোমাদের মণ্ডল বসু প্রান্তিকসের বইয়ের প্রশ্ন উত্তরগুলো দ্রুত আমি সমাধান করে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে, সালোক সংশ্লেষে অক্ষম অ্যামিবা, ইউগ্লিনা, সবুজ উদ্ভিদ, সায়ানোব্যাকটেরিয়া। উত্তর হবে অ্যামিবা। তা এখন জেনে রাখো, রিসেন্ট অ্যামিবার একটা প্রজাতি পাওয়া গেছে যাদের যাদের কি না তারা হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে। তাই এখানের পরিপ্রেক্ষিতে অ্যামিবাটা সঠিক উত্তর হবে। সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে, ইউগ্লিনা, সবুজ উদ্ভিদ সবাই সালোক সংশ্লেষ করতে পারে। আচ্ছা, যে প্রশ্নের জন্য তোমাদের ভিডিও তৈরি করা, এখানে দেখো আগের বারে ভিডিওটাতেও আমি বলে দিয়েছিলাম সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, আচ্ছা রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গলজি বস্তু। চারটের মধ্যে একটা উত্তরও নয়, আমি সঠিক উত্তরটা হচ্ছে লিখে দিয়েছি ক্লোরোপ্লাস্ট। জানো যে গাছের পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট গুলো হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উৎসস্থল হিসেবে কাজ করে। রসের উৎসত প্রক্রিয়াটি সাহায্য করে মূলজ চাপ, সমসংযোগ বল, বাষ্পমোচন টান। উত্তর হবে সবকটি, ডি এরটা উত্তর হবে। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, একটি শব্দে বা উত্তর দাও। ফটোলাইসিস কাকে বলে? ফটোলাইসিস বলেছিলাম বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেন। জলটা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়। জলের এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে যাওয়াটাকে বলা হচ্ছে জলের ফটোলাইসিস। তাহলে কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলটা উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দেয়। সেই হাইড্রোজেন আয়নটা ধরে নেয় এনএডিপি, যা এটা বলতে হবে না, দেখবে কত নম্বর আছে। আর ওইটা থেকে ইলেকট্রনগুলো চলে যায়, চলে গিয়ে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। আমি ওই ছকের সাহায্যেও দেখিয়ে দিয়েছি জলের ফটোলাইসিসটা। বুঝতে পারলে? তাহলে উইল্টিং জানো, গ্রীষ্মকালে যদি বাষ্পমোচন খুব দ্রুত গতিতে হয়, অর্থাৎ বাষ্পমোচনের হার যদি খুব বেশি হয়, তখন কি হয়? গাছগুলো ঝিমিয়ে পড়ে, অর্থাৎ গাছের পাতাগুলো হচ্ছে ঝিমিয়ে পড়ে। সেই ঝিমিয়ে পড়াটাকে বলা হচ্ছে উইল্টিং। আমরা স্বাভাবিক কথা বা গ্রাম বাংলায় বলে থাকি নেতিয়ে পড়ছে গাছগুলো। কি হয় না, বাষ্পমোচন তো জানো যে জল উদ্ভিদের সাহায্যে মানে গাছের পাতার সাহায্যে জল বাইরে বার করে দেয়, আর মাটি থেকে জল শোষণ করে। এবার মাটি থেকে জল শোষণের হার এর থেকে যদি বাষ্পমোচন বেশি হয়, তাহলে কি হবে? জল যদি শরীর থেকে বেশি যদি বেরিয়ে যায়, তখন গাছটা শুকিয়ে পড়ে। এটাকে উইল্টিং বলে। দেখতে পেয়েছো যে উইল্টিং এর ছবিটা আছে। ভালো বাংলায় বলা হয় অবনমন, আর ইংরেজিতে বলা হচ্ছে উইল্টিং। তাহলে উইল্টিং সম্বন্ধে জানলাম যে গ্রীষ্মকালে প্রচন্ড সূর্যের তাপে বাষ্পমোচন যখন খুব দ্রুত গতিতে হয় জল শোষণের অপেক্ষা, তখন গাছ নেতিয়ে পড়ে বা ঝিমিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে উইল্টিং। সালোক সংশ্লেষে 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। দেখো 2 দাগের 1 প্রশ্নটার উত্তর হবে সালোক সংশ্লেষে 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। আমি বোর্ডে যখন ছকের সাহায্যে দিয়েছিলাম তখন 6 অণু লিখেও দিয়েছিলাম। সালোক সংশ্লেষে সাহায্যকারী রঞ্জকটি পদার্থ হলো, রঞ্জক পদার্থটি বলবে ক্লোরোফিল, আর যদি বলে প্লাস্টিকটার নাম কি, তখন হবে উত্তর ক্লোরোপ্লাস্ট। সত্য বা মিথ্য নিরূপণ করো। ফটোলাইসিস এডিপি উৎপন্ন হয়। ফটোফসফোরাইলেশনে এডিপি উৎপন্ন হয়। এটা হচ্ছে ভুল উত্তর, কারণ ফটোফসফোরাইলেশনে কি হয়? ফসফরাস যুক্ত হয়। কার সঙ্গে যুক্ত হবে? এডিপির সঙ্গে। এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফরাস সমান এটিপি উৎপন্ন হবে। তাহলে সঠিক উত্তরটা কি হতো? পাশে আমি লিখে দিয়েছি এটিপি, ঠিক হলে উত্তরটা হতো। সক্রিয় পরিবহনে এটিপি শক্তি কাজে লাগে। এটা ঠিক উত্তর, কারণ হচ্ছে সক্রিয় পরিবহন মানেই আমাদের এটিপি শক্তি কাজে লাগবে। এটিপি শক্তির সাহায্যে সক্রিয় পরিবহন হয়। সালোক সংশ্লেষকে অঙ্গানাত্মীকরণ বলে। এটাও কিন্তু ঠিক প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের একটা কম্পারিজন দিয়েছি। আমি তোমাদের পাশে উত্তরগুলোকে লিখে দিয়েছি। দেখো দেয়া আছে গ্রানাতে কি হয়? আলোক দশা। আচ্ছা, রসের উৎস্রোত কি হয় না? বাষ্পমোচন টানের সঙ্গে হয়। বাষ্পমোচন টানের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে রসের উৎস্রোতে। বাষ্পমোচন টান বেশি হলে রসের উৎস্রোতও বেশি হবে। বাষ্পমোচন টান যদি খুব কমে যায়, তখন কিন্তু রসের উৎস্রোত প্রক্রিয়াটি ব্যাহত হবে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। তাহলে মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয় না? ক্রেবস চক্র হয়, ক্রেবস সাইকেল হয়। ক্রেবস সাইকেল থেকেই শক্তিটা উৎপন্ন হয়ে থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে ফ্লোয়েমটা কি পরিবহন করে? খাদ্য পরিবহন করে। তাহলে জাইলেম কি পরিবহন করে? না জল পরিবহন করেছে। বলে দিয়েছিলাম যে জাইলেমে বর্গীর জর সঙ্গে
জলের মিল থাকবে, তাহলে জাইলেম যদি জল হয় তাহলে ফ্লোয়েম হবে খাদ্য। অতিমাত্রিক মৌলিক উপাদান, অতিমাত্রিক মৌলিক উপাদান কোনগুলো? না পটাশিয়াম, সরাসরি পটাশিয়াম। আর স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কোনটা? স্বল্পমাত্রিক মৌলিক উপাদান হচ্ছে বোরন। আমি লিখে দিয়েছি পাশে, স্বল্পমাত্রিক উপাদানটা বোরন, যদিও এটা প্রশ্নে ছিল না, লিখে দিয়েছি। আচ্ছা, এরপরের প্রশ্ন ৩ নম্বর, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ব্যাপন এবং অভিশ্রবণের পার্থক্য লেখো। ব্যাপন হচ্ছে যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ধাবমান হয়। দ্রাবক এবং দ্রাব্য উভয় অণুই একসঙ্গে ব্যাপিত হয়। আর মনে রাখতে হবে, অভিশ্রবণের ক্ষেত্রে কেবল দ্রাবকের অণুগুলো কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হয়। এখানে একটু বলে নিই, দ্রাবক বলতে বোঝায় কি? যার পরিমাণটা বেশি থাকে। আর দ্রাব্য বলতে বা সলিউট বলতে বোঝায় যার পরিমাণ কম থাকে দ্রবণের মধ্যে। তাহলে দ্রাবকের ৩টে অক্ষর, তাহলে দ্রাবকের পরিমাণটা বা সলভেন্টের পরিমাণটা বেশি। যেমন খুব সহজ উদাহরণ দিলে বোঝা যায়, যেমন জল আর চিনির ক্ষেত্রে। চিনি হচ্ছে দ্রাব্য, সলিউট, SOLUTE, সলিউট। আচ্ছা, এখানে বানানের যদি অক্ষরগুলো দেখা যায় তাহলে হচ্ছে দ্রাব্য যেহেতু কম লাগে, বানানের অক্ষরগুলো কম আছে মনে রাখার সুবিধার জন্য। আর দ্রাবক হচ্ছে সলভেন্ট, SOLVENT, সলভেন্ট হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাবককে না জল, আর দ্রাব্যকে না হচ্ছে চিনি বা নুন, যেগুলো হলো। এবার দেখো যে অভিশ্রবণ প্রক্রিয়ায় কিন্তু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, যে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না। এই প্রক্রিয়া কি ব্যাপন প্রক্রিয়া সম এবং বিষম সব ক্ষেত্রেই হতে পারে। যেমন সে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এগুলো সব হতে পারে। আর কেবলমাত্র তরলের মধ্যে হবে কোথায়? না অভিশ্রবণ প্রক্রিয়াটা। দ্রাব্য এবং দ্রাবকের মধ্যে একই সঙ্গে পৃথকভাবে ঘটতে পারে কোথায়? না ব্যাপনে। আর অভিশ্রবণের ক্ষেত্রে কি হয়? না কেবল দ্রাবকের অণুগুলো, জলের অণুগুলো চলে যায় অভিশ্রবণ প্রক্রিয়ায়, গিয়ে কি করে? না দুটো ঘনত্ব সমান করে। পরে জানবে অভিশ্রবণ প্রক্রিয়া হলো একটা ব্যাপন প্রক্রিয়ারই অংশ, যেখানে অর্ধবেদ্য পর্দাকে মাঝখানে রেখে ব্যাপন হয়। এর পরের প্রশ্ন হচ্ছে তোমাদের রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপের সঙ্গে বাষ্পমোচন টানের সম্পর্ক। বাষ্পমোচন টান, বাষ্পমোচন কাকে বলে একটু জেনে নিতে হবে। বাষ্পমোচন হচ্ছে কি? না যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল বাইরে বার করে দেয় তাকে বলা হচ্ছে বাষ্পমোচন। আর বাষ্পমোচনটা হয় তখনই যদি রসের উৎস্রোতটা হয়ে থাকে। রসের উৎস্রোত যদি কমে যায় তাহলে হচ্ছে বাষ্পমোচন টান যদি কমে যায় তাহলে রসের উৎস্রোতও কমে যাবে। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে, উদ্ভিদের মূললোম দ্বারা শোষিত জল জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখী পাতায় পৌঁছায়, জানো এগুলো। আচ্ছা, বাষ্পমোচনের পত্ররন্ধ্র দিয়ে বাষ্প আকারে বেরিয়ে যায়, যে কথাগুলো আমি তোমাকে বললাম, যার ফলে একটা টান সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন পুল। এই ট্রান্সপিরেশন পুলের জন্য জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়। আমি বলেও দিচ্ছি, এবং যাতে তোমাদের বই থেকে একটু দেখতে সুবিধা হয় বা লিখতে সুবিধা হয়, তার জন্য বইয়ের অংশগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের যদি কেউ লিখে নিতে চাও তাহলে সে লিখে নিতে পারবে। তারপরের প্রশ্ন হচ্ছে ৩-এর দাগের ১, ফ্লোয়েম লোডিং এবং ফ্লোয়েম আনলোডিং। আচ্ছা, এবার একটু বলে দিই, ফ্লোয়েম লোডিং এর ক্ষেত্রে কি হয় না, একটু মনে রাখতে হবে, খুব সহজ কিন্তু শক্ত একদমই নয়। দেখো, ফ্লোয়েম কলা আমাদের খাদ্য পরিবহন করে, আমরা জানি। তাহলে সেই খাদ্য পরিবহন করতে গেলে কি হয়? ফ্লোয়েমের গাছের পাতাতে খাদ্য তৈরি হয়। তাহলে সেই গাছের পাতাতে যখন খাদ্য তৈরি হয় তখন সেই খাদ্যগুলো কি হয় না মেসোফিল কোষ থেকে যখন খাদ্যগুলো ফ্লোয়েমের মধ্যে আসে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম লোডিং। যেটা কি হয় না, পারমিজ মনে রাখতে হবে না, পারমিজ উৎসেচকের সাহায্যে পরিবহনের মাধ্যমে এটা হয়ে থাকে। আর আনলোডিং কোথায় হয়? আনলোডিং হয়, ফ্লোয়েমগুলো আনলোডিং হয়। দেখো ফ্লোয়েমের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ফ্লোয়েমের গাছের পাতাতে যেখানে খাদ্য তৈরি হয়েছে সেখান থেকে ফ্লোয়েমের সিগনল সঙ্গী কোষ এগুলো দিয়ে খাদ্যগুলো চলে আসবে। কোথায় চলে আসবে? না উদ্ভিদের বিভিন্ন স্থানে। যে সমস্ত কোষগুলো আছে, কোষের মধ্যে যখন খাদ্যটা বাহিত হবে বা পরিবাহিত হবে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম আনলোডিং। সিগনল সঙ্গী কোষের, জানো ফ্লোয়েমের ভাগগুলো মনে রাখতে হবে, সিগনল সঙ্গী কোষ এগুলো দিয়ে কি হয়? ফ্লোয়েমগুলো
থেকে খাদ্যগুলো অন্যান্য কোষের মধ্যে চলে যায়। তোমাদের একটা ছকের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি, যখন খাদ্য পরিবহন হয় তখন অ্যাপ্লাস্টিক ভাবে হয়। অ্যাপ্লাস্টিক মানে হচ্ছে খুব জড় বস্তুর মধ্যে দিয়ে যখন হয় খুব দ্রুত গতিতে, তখন মনে রাখতে হবে অ্যাপ্লাস্টিক সংবহন বলা হয়। আর সিমপ্লাস্টিক সংবহন মানে যখন কোষ পর্দা বা কোষ পর্দাকে ভেদ করে আস্তে আস্তে যখন যাবে তখন সেটাকে বলা হবে সিমপ্লাস্টিক। ধীরে ধীরে হবে কোষ পর্দা বা প্লাজমা পর্দার মধ্যে, আমি দেখো লিখে দিয়েছি। আর অ্যাপ্লাস্টিকটা কি হবে না দ্রুত হবে। সেল ওয়াল, জানো যে সেল ওয়াল হচ্ছে জড়বস্তু, সেই জড়বস্তুর মধ্যে দিয়ে কি হয় যখন যাবে তখন সেটাকে বলে অ্যাপ্লাস্টিক সংবহন। আর যখন কোষ প্রাচীরের বাদ দিয়ে যখন কোষ পর্দা, মনে রাখবে প্লাজমোডেসমাটা বা হচ্ছে প্লাজমা পর্দার মধ্যে দিয়ে যখন ধীর গতিতে হবে তখন সেটাকে বলা হবে সিমপ্লাস্টিক। আমি লিখে দিয়েছি সিগনল এবং সঙ্গী কোষ। সিগনল প্রধানত থাকে, এছাড়াও এর মধ্যে দিয়ে সিগনলের মধ্যে দিয়ে খাদ্যগুলো পরিবাহিত হয়। খাদ্যগুলো পরিবহনের সময় যদি মনে রাখতে হবে যখন কোষে খাদ্যগুলো পৌঁছে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম আনলোডিং। দেখো মেসোফিল কলা কোষের সোর্স হলো যেখান থেকে খাদ্য তৈরি হলো, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোষ, সিগনল, তারপরে সিপ্লেট। সিপ্লেট হচ্ছে মাঝখানে থাকে, নিয়ে উদ্ভিদ কোষ। ফ্লোয়েম আনলোডিং হয়ে গেল। গ্যাসের পরিবহনের ক্ষেত্রে কি না ঠিক যেরকমভাবে ফ্লোয়েম লোডিং আনলোডিং হয়, এই পদ্ধতিতে কি হয় বলবে যে ফ্লোয়েমের মধ্যে খাদ্যগুলো যায় এবং খাদ্যগুলো যাওয়াটাকে বলা হচ্ছে ফ্লোয়েম লোডিং, এবং সেই খাদ্যগুলো ফ্লোয়েম কলা, সিগনল, সঙ্গী কোষে পড়া মানে যাওয়ার পরে যখন উদ্ভিদের বিভিন্ন কোষের মধ্যে পৌঁছে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম আনলোডিং। আচ্ছা, সোর্স হচ্ছে কোনটা? পাতার মেসোফিল কলা হচ্ছে সোর্স, আর হচ্ছে সিঙ্ক বলা হয় কোথায় না উদ্ভিদের যে কোষগুলো যেখানে খাদ্যগুলো পৌঁছে দিচ্ছে। এর পরের প্রশ্ন হচ্ছে তোমাদের সালোক সংশ্লেষের তাৎপর্য। আমি দেখছিলাম যে সালোক সংশ্লেষের তাৎপর্যটা আছে। দীর্ঘ প্রশ্নভিত্তিক প্রশ্ন, দেখো সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। আচ্ছা, এই যে সালোক সংশ্লেষের তাৎপর্যটা আমি তোমাদের যখন বলার কথা হচ্ছিল আর কি, তখন আমি বলে দিয়েছিলাম সালোক সংশ্লেষের তাৎপর্যগুলো লেখার সময় তোমরা কি করবে না নিজের ভাষাতে লিখবে। হ্যাঁ, সালোক সংশ্লেষের তাৎপর্য তোমরা নিজের ভাষাতে লিখবে। আমি কি করছি, আমি তোমাদের মানে বলার সুবিধার জন্য আমি মুখে যখন বলে দিয়েছিলাম, এছাড়াও আমি তোমাদের সালোক সংশ্লেষের তাৎপর্যের অংশটা আমি ফোনে তোমাদের আমি আলাদাভাবে স্লাইড করে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথম পয়েন্ট কি বলবে, সালোক সংশ্লেষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দেখো, যেটা আমি তোমাদের পরে আমি ডিসপ্লের সাহায্যে বলে দিচ্ছি, লক্ষ্য করবে যে প্রথম পয়েন্ট কি বলবে না খাদ্যের সালোক প্রায় সকল খাদ্যের উৎস হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কি হয় না উদ্ভিদ তার সালোক সংশ্লেষ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই খাদ্য গ্লুকোজ থেকেই উদ্ভিদ দেহে প্রোটিন, ফ্যাট প্রভৃতি সংশ্লেষিত হয়। প্রাণী জগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খাদ্যের উপরে নির্ভরশীল। 2 নম্বর পয়েন্ট বলবে প্রাণদায়ী অক্সিজেনের উৎস। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন গ্যাস প্রয়োজন তা পাওয়া যায় সালোক সংশ্লেষ পদ্ধতি থেকে। উদ্ভিদের প্রধানত মূল দ্বারা শোষিত জল অক্সিজেন উৎপন্ন করে, মানে মূল শোষিত জল থেকে অক্সিজেন উৎপন্ন হয়। আমি এই পয়েন্টগুলো নিজের মতন করে তোমাদের লিখে দিয়েছি, যে পয়েন্টগুলো কোনো বইতে তোমরা পাবে না। খুব সহজে এখানে 8-10টা পয়েন্ট বলে দিয়েছি। 8-10টা পয়েন্টের মধ্যে মনে রাখতে হবে। আর 7-8টা পয়েন্ট যদি তুমি পড়ে যাও তখন হয়তো পরীক্ষার হলে মনে পড়বে 2টো বা 3টে বা 4টে। সেই জন্য আমি বেশি করে পয়েন্ট দিয়ে দিয়েছি। 3 নম্বর পয়েন্ট দেখো, বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা করা। জানো যে প্রাণীকুল সমগ্র উদ্ভিদকুল শ্বসনের সময় যে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে তা কেবল সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে গ্রহণ করে এবং তার বিনিময়ে তারা অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে। এইভাবে বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে ভারসাম্য রক্ষা হয়। জ্বালানির উৎস বলতে পারো বা শক্তির উৎস বলতে পারো কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি যে সময় সৃষ্টি হয়েছিল বড় বড় উদ্ভিদকুল মাটি থেকে চাপা পড়া অবস্থায়। হাজার হাজার বছর ধরে মাটির চাপ এবং তাপে তারা সৃষ্টি হয়েছিল, অথবা জীবাণুর দ্বারা তরলাকৃত হয়ে পেট্রোলিয়াম তৈরি করে। আগের দিনে সমস্ত বৃহৎ উদ্ভিদকুল তৈরি হয়েছিল সালোক সংশ্লেষ পদ্ধতির সাহায্যে। অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতির সাহায্যে যে সমস্ত গাছগুলো তৈরি হয়েছিল সেই গাছগুলো তো মাটির নিচে চাপা পড়ে কয়লা এবং পেট্রোলিয়াম তৈরি হয়েছে। তাহলে এটাও কিন্তু সালোক সংশ্লেষের দান। সালোক সংশ্লেষ ছাড়া কিন্তু সেই গাছগুলো বড় হতো না। আর গাছগুলো যদি মাটির তলায় চাপা যদি না পড়ে থাকতো তাহলে কিন্তু আমরা কয়লাও পেতাম না, পেট্রোলিয়াম পেতাম না। এইগুলো লিখবে না, আমি তোমাদের পয়েন্ট করে দিয়েছি, সেই পয়েন্টটুকুর অংশগুলো লিখলেই হবে। জীবনদায়ী ওষুধ রূপে সালোক সংশ্লেষ। সিঙ্কোনা, বাসক, তুলসী, কালমেঘ প্রভৃতি গাছ থেকে প্রাপ্ত নির্যাস থেকে তৈরি ওষুধ মানুষের জীবন রক্ষা করে। পরিধেয় বস্ত্র রূপে সালোক সংশ্লেষ। আমরা যে সমস্ত সুতির এবং পাটের কাপড় পরিধান করি সেগুলি তৈরি হয় কার্পাস, পাট প্রভৃতি তন্তু জাতীয় উদ্ভিদ থেকে, যা পরোক্ষভাবে সালোক সংশ্লেষের দান। শিক্ষা বিস্তারে সালোক সংশ্লেষ। 8 নম্বর পয়েন্ট, শিক্ষা সামগ্রী, বই, খাতা তৈরি হয় বাঁশ এবং ঘাস জাতীয় পদার্থ থেকে। সেই বাঁশ এবং ঘাস জাতীয় পদার্থ বড় হয়েছিল কি করে? সালোক সংশ্লেষ থেকে। এইভাবে তোমরা কি করবে না সালোক সংশ্লেষের যে
তাৎপর্য বা গুরুত্ব বা উপকারিতা সব কিন্তু একই প্রশ্ন, মনে রাখতে হবে। সেইগুলো তোমরা নিজের মতন করে আমি তোমাদের লিখে দিলাম, সেরকম করে তোমরা উপস্থাপন করবে। যখন তোমরা পরীক্ষার সময় মনে রাখতে হবে, সবসময় যখন পরীক্ষা দেবে বা পরীক্ষায় বসবে তখন তোমার পয়েন্টের সংখ্যা যেন বেশি থাকে। 8খানা পয়েন্ট করলে তখন হয়তো পরীক্ষার হলে গিয়ে 4খানা মনে থাকলো। তাহলে আমি সেই রকমভাবে পয়েন্টগুলো করে দিলাম। পয়েন্টগুলো করে দেওয়ার পর তোমরা একটু মনে করে নেবে, একবার পড়লেই কিন্তু পড়া তৈরি হয়ে যাবে। সালোক সংশ্লেষের তাৎপর্যের আরেকটা পয়েন্ট বলে দিই। দৈনন্দিন জীবনে সালোক সংশ্লেষ আমাদের ঘরের প্রয়োজনীয় জানলা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতির কাঠ আমরা গাছ থেকেই পেয়ে থাকি, যেটা সালোক সংশ্লেষেরই দান। তারপরের প্রশ্নটা আছে, লেন্টিসেলের পত্ররন্ধ্রীয় এবং কিউটিকুলার বাষ্পমোচন কাকে বলে? আমরা জানি বাষ্পমোচনে কি হয় না, উদ্ভিদ তার অতিরিক্ত জলটা দেহের বাইরে বার করে দেয়। এবার উদ্ভিদের গাছের পাতার নিচের ত্বকে থাকে স্টোমাটা। সেই স্টোমাটার সাহায্যে উদ্ভিদ যে বাষ্পমোচন করে তাকে বলা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন বা পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। সেই পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন প্রায় 80 থেকে 90% এই স্টোমাটাল ট্রান্সপিরেশন হয়ে থাকে। আর কিউটিকেলের আবরণের মধ্যে দিয়ে গাছের পাতা, সেখানেও খানিকটা তারা বাষ্পমোচন করে। সেই বাষ্পমোচনটাকে বলা হচ্ছে কিউটিকুলার বাষ্পমোচন বা ত্বকীয় বাষ্পমোচন। এখানে 3 থেকে 10% হচ্ছে কিউটিকুলার বাষ্পমোচন করে থাকে। এর পরের প্রশ্ন, দীর্ঘ প্রশ্নের 2 নম্বর প্রশ্নটা, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলো কি কি? এটা খুব সহজ প্রশ্ন, প্রত্যেকেই জানো যে সালোক সংশ্লেষ করতে গেলে 4টে জিনিস যেগুলো লাগে সেগুলো বলে দিয়েছিলাম, তবু একবার বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি। সালোক সংশ্লেষের পাতার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষের প্রধান উৎসস্থল। সেই ক্লোরোপ্লাস্ট ছাড়াও উদ্ভিদের আর লাগে মাটি থেকে শোষিত জল। তাহলে জল হচ্ছে আরেকটা উপাদান। আমাদের যে অক্সিজেনটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া পাওয়া যায় উদ্ভিদের থেকে, সেটার প্রধান উপাদান হচ্ছে জল। এছাড়া কি লাগে? এছাড়া লাগে কার্বন ডাইঅক্সাইড। বাতাস থেকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয়, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্লুকোজের মধ্যে আত্তীকরণ করে। সেই জন্য সালোক সংশ্লেষের আর এক নাম হচ্ছে অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষের আরেকটা কি উপাদান লাগে না, কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা থেকে বিজারিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। আর জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সালোক সংশ্লেষের সূর্যের আলোক। সূর্যের আলোক যদি না থাকে তাহলে ক্লোরোফিল উত্তেজিত হবে না। আর ক্লোরোফিল যদি উত্তেজিত না হয় তাহলে জলটা হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়নে ভেঙে যাবে না, অর্থাৎ জলের ফটোলাইসিস হবে না। জলের যদি ফটোলাইসিস না হয় তাহলে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা, উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে না। তাহলে উদ্ভিদের কি কি উপাদান লাগে খুব সহজে আরেকবার বলে দিচ্ছি। জল লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, সূর্যের আলোক লাগে, আর গাছের পাতার ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোপ্লাস্টের মধ্যে বলেছিলাম দুটো অংশ থাকে, স্ট্রোমা এবং গ্রানা। গ্রানারগুলোর মাঝখানে গ্রানাগুলো চাকতির মতন অংশ থাকে, থাইলাকয়েডস দেখিয়ে দিয়েছিলাম। থাইলাকয়েডসগুলোর মধ্যে ক্লোরোফিল অণু থাকে যেগুলো সালোক সংশ্লেষের একক হিসেবে কাজ করে। আর গ্রানার পাশে থাকে স্ট্রোমা ল্যামেলি। তাহলে এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই সালোক সংশ্লেষ হয়ে থাকে। তারপরে প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, ম্যাক্রো ও মাইক্রো এলিমেন্ট বলতে কি বোঝো? যে সমস্ত পুষ্টি উপাদান উদ্ভিদের দেহে খুব বেশি পরিমাণে লাগে তাদের বলা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস। কতটা লাগে না, যদি 1 গ্রাম দেহে শুষ্ক ওজন হয় তার 1 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত হচ্ছে যদি সেই উপাদানগুলো লাগে তাহলে তাকে বলা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো কি করে না, উদ্ভিদের এবং প্রাণীদের দেহ গঠনে সাহায্য করে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে সব ম্যাক্রো এলিমেন্টসের মধ্যে পড়ছে। আর মাইক্রো এলিমেন্টস এদেরও কিন্তু পুষ্টিতে প্রয়োজন উদ্ভিদের ক্ষেত্রে, এদের পরিমাণটা খুব কম লাগে, কত 0.1 mg পার গ্রাম ড্রাই ওয়েট, অর্থাৎ শুষ্ক ওজনের 0.01 মিলিগ্রাম লাগে 1 গ্রাম যদি তার শুষ্ক ড্রাই ওয়েট হয়। তাহলে এই মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদানগুলোর মধ্যে কোনগুলো পড়ছে না, বোরন, কপার, মলিবডেনাম, এগুলো। ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টের তফাৎটা আমি খুব দ্রুততার সঙ্গে একটু বলে দিচ্ছি। ম্যাক্রো এলিমেন্টগুলোর স্বাভাবিক পুষ্টিবৃদ্ধিতে বেশি মাত্রায় প্রয়োজন, আর মাইক্রো এলিমেন্টের হচ্ছে কম মাত্রায় প্রয়োজন। ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে যদি অভাব হয় তার
যে স্পষ্ট হয়ে যায়, তাদের যে অভাবটা সেটা সুস্পষ্ট হয় ম্যাক্রো এলিমেন্টের ক্ষেত্রে, আর অভাবটা ততটা স্পষ্ট হয় না মাইক্রো এলিমেন্টের ক্ষেত্রে। তাহলে ম্যাক্রো এলিমেন্ট কি করে? প্রধানত দেহ গঠনের ক্ষেত্রে কাজে লাগে, আর মাইক্রো এলিমেন্টগুলো অনেক সময় এনজাইম তৈরি করতে গেলে, এনজাইমকে সক্রিয় করতে গেলে এই মাইক্রো এলিমেন্টসগুলো লেগে যায়। আর মাইক্রো এলিমেন্টসের একটা জিনিস মনে রাখতে, মাইক্রো এলিমেন্টস যদি খুব বেশি হয় সেটাও কিন্তু আবার ক্ষতিকারক, বিষক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু ম্যাক্রো এলিমেন্টসে সেটা কিন্তু দেখা যায় না। যদি বেশি পরিমাণে আমাদের শরীরে বা উদ্ভিদের শরীরে যদি থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে বিষক্রিয়া দেখা যায় না। তোমাদের আমি প্রশ্নগুলো খুব দ্রুততার সঙ্গে সব বলে দিলাম। প্রশ্নগুলোর উত্তরগুলো থাকলেও শুধু একটা বই নয়, বিভিন্ন বইয়েরই একই রকম প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তোমরা ভালো করে করো, তাহলে পরীক্ষার সময় যেমনভাবে কাজে লাগবে, আর যখন তোমাদের মনে হবে তখন সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারবে। আমার পরম স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের চাহিদা মতন তোমাদের যাতে সুবিধা হয় তার জন্যে প্রান্তিক্সের বই থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। প্রশ্ন উত্তরগুলো ব্যাখ্যা করার সময় আমি চেষ্টা করেছি বইয়ের কিছু অংশ, যে বইগুলো খুব ভালো, প্রায় 6টা বই থেকে যে বইয়ের ভালো অংশগুলো সেগুলো আমি তোমাদের বলার সাথে সাথে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। সেগুলোর স্লাইড আমি দিয়ে দিয়েছি। আর যখন আমি নিজে বলেছি সেখানেও দু একটা ক্ষেত্রে আমি বইয়ের উদাহরণ দিয়ে দিয়েছি। একটা দুটো ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকেও আমি একটা স্লাইড দিয়ে দিয়েছি, যাতে তোমরা যখন পড়াশুনো করবে তাতে তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য ব্যবস্থা করে দিয়েছি। তোমরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি আরো জানতে চাও, তাহলে কিন্তু তোমরা বলবে এবং তোমাদের চাহিদা মতন আমি আরো ভিডিও তৈরি করে দেবো। আর জানো তো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে, সেখানে যদি কোনো কোয়ারিজ থাকে 9433914950, এতে তোমরা বলতে পারো যে কোন ক্লাস, কিরকম প্রশ্ন তোমরা জানতে চাইছো, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যদি পরবর্তী ক্ষেত্রে আমি আরো যে ভিডিও সেগুলো করব, শ্বসনের ভিডিও পরের তাতে আনবো, শ্বসন প্রক্রিয়াটা খুব সহজ করে বলে দেবো। আর তোমাদের বলে দেবো কিভাবে শ্বাসকার্য চালানো হয়, সেইগুলো পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। আর তারপরে যে ভিডিওটা আমার মনে হয়েছে তোমাদের রসের উৎসটা বোঝানোর ক্ষেত্রে একটু অসুবিধা হবে, আমি খুব সহজে রসের উৎসটা পরের ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি, এবং তার সাথে সাথে কেমনভাবে উদ্ভিদের খাদ্য পরিবহন হয় সেটাও বলে দিয়েছি। আর অতিমাত্রিক স্বল্পমাত্রিক উপাদান ওখানেও একবার ব্যাখ্যা করে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমাদের একটু শক্ত লাগে বলে বা বুঝতে অসুবিধা হয় বলে এই প্রশ্নগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দিলাম। সবাই খুব ভালো করে পড়বে, মন দিয়ে একটু চেষ্টা করো, আর ভালো থাকবে প্রত্যেকে। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকের জন্য।